সুরেন্দ্রনাথ ঠাকুর সহ অসংখ্য লোককে হত্যা করা হয় এবং একজন নারীকে ধর্ষণ করা হয়, সেই অভিযোগটিও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এবং এই অভিযোগে নিজামীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আর এছাড়া নিজামের বিরুদ্ধে আরও একটি অভিযোগ ছিল, যে 16 নম্বর যে অভিযোগে নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো সেই অভিযোগে যেটি ছিল যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ। আপনারা জানেন যে 1971 সালের ডিসেম্বর মাস জুড়েই অসংখ্য বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং তাদেরকে যেটি অনেককে অপহরণ করা হয়, অনেককে গুম করা হয়। তো সেই অভিযোগগুলো নিজামের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এবং সেই একই অভিযোগে নিজামীকে ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। তো দর্শক, আপনারা জানেন যে এই অভিযোগটি ছাড়াও আরেকটি যেই বিষয় নিজামের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে বলেছেন, সেটি হচ্ছে যে অপরাধ সংগঠনের সুপিরিয়র রেসপন্সিবিলিটি কিংবা ঊর্ধ্বতন কর্তৃত্বের দায়। তো সেই অভিযোগটা নিজামের বিরুদ্ধে আনা হয়েছে, কারণ এখানে যেটি বলা হয়েছে যে নিজামী 1971 সালে ইসলামী ছাত্র সংঘের প্রধান হিসাবে প্রধান ছিলেন এবং তিনি আলবদর বাহিনীর প্রধানও ছিলেন। তো আলবদর বাহিনীর প্রধান হিসেবে 1971 সালে যেসব বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যাকাণ্ড করা হয়েছে, সেই বিষয়গুলো নিজামীর নির্দেশে একদিকে যেমন হয়েছে, তেমন নিজামী মিছিলের লগে লগে আস্তে আস্তে কাণ্ড বলে ওরা যাইবে কেন? পাকিস্তান হবে না, আমার মাটি আমার মা। পাকিস্তান হবে না, রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, পুলিশের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় জনতা। চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। জয় বাংলা, জয় প্রজন্ম, জয় বাংলা। নিজামীর ফাঁসি হলো, এই মাত্র খবর এলো। বাংলাদেশ, 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 বাঙালি, বাঙালি, তুমি কে আমি কে, আইন করে বন্ধ করো, আইন করে বন্ধ করো জামাত শিবিরের রাজনীতি। জয় বাংলা, জয় আস্তে 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 আপনি এটা রিদমে যাবেন, এটা সাথে জয় হলো।
যেদিকে ঘুরবে এদিকে ঘুরতে হবে। ওই ইয়ার দিয়ে ঘুরবে, ইয়ার সহ ঘুরবে। লিয়া লিয়া এই লিয়া শাহবাগ জেগে থাকে, শাহবাগ ঘুমায় না, শাহবাগ জেগে থাকে, উত্তমের যমুনা তোমার আমার ঠিকানা, শাহবাগের মোহনা তোমার আমার ঠিকানা, জালো রে জালো আগুন জালো, জয় হলো রে জয় হলো, শাহবাগের জয় হলো, জয় হলো রে জয় হলো, শাহবাগের জয় হলো, জয় হলো রে জয় হলো, শাহবাগের জয় হলো। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, বঙ্গবন্ধু বাংলায় রাজাকারের ঠাঁই নাই, সূর্য সেনের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, সূর্য সেনের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। মেড ইন পাকিস্তান, জামাতে ইসলাম, মেড ইন পাকিস্তান, জামাতে ইসলাম, জামাতে ইসলাম, মেড ইন পাকিস্তান, জামাতে ইসলাম, মেড ইন পাকিস্তান। ধরে ধরে লড়াই করো, ধরে ধরে লড়াই করো। ওই সাইড, এই লাইনটা দিয়ে। শাহবাগের জয় হলো, জয় হলো রে জয় হলো, আগুন জ্বালো, জয় বাংলা, জয় জনতা, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, শাহবাগের জয় হলো। চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। 1971 সালে এই নিজামির কারণে সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগটি নিতে পারেনি। 1971 সালের সেপ্টেম্বর মাসে সেই নিজামি অর্থাৎ রুমি, বদি, জুয়েল সহ অসংখ্য মুক্তিযোদ্ধা সেদিন পাকিস্তান সেনা ক্যাম্পে গ্রেফতারকৃত অবস্থায় নির্যাতনের মুখে ছিল। সেই সময় নিজামি এবং মুজাহিদি যে এই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করবার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে প্ররোচিত করে এবং পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে হত্যা করে। আমি মনে করি আমার রুমির মা, আমাদের বদির মা, জুয়েলের মা সহ অসংখ্য শহীদদের মা আজকে এই রায়ের পর অন্তত তারা যদি বেঁচে থাকতো, তারা তো কাঁদতে কাঁদতেই তারা চলে গেছে এই পৃথিবী ছেড়ে। আমি জানি জাহানারা ইমামকে, আমি জানি আমাদের আজাদের মাকে। আজাদের মা একেবারেই অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করেছিল আজ থেকে 10 বছর আগে। সুতরাং আমাদের স্মৃতিতে এগুলো আছে। আমরা মনে করি এই রায়তে আমরা সন্তুষ্ট শুধু নই, আমরা মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার একটি নতুন অধ্যায় সূচিত হলো আজকে। এবং একই সাথে বুদ্ধিজীবী হত্যার জন্য এবং পরিকল্পনার জন্য যে মানুষটি দায়ী, যে আলবদর দায়ী, সেই আলবদরের প্রধান মতিউর রহমান নিজামীর চূড়ান্ত শাস্তি হওয়ার কারণে, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি হওয়ার কারণে আমরা নিশ্চিতভাবে মুক্তিযোদ্ধা হিসাবে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের সন্তুষ্টি প্রকাশ করছি এবং বিজ্ঞ আদালতের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে গেরিলা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তো তিনি যেটি বলেছিলেন যে করেছিলেন বদি, রুমি, জুয়েল, আজাদ সহ অসংখ্য গেরিলা যাদেরকে সেই পাকিস্তানি সেনাবাহিনীরা এই নিজামীদের সহায়তায় ধরে নিয়ে গিয়েছিল এবং নাখারপাড়ার যে পুরনো এমপি হোস্টেল ছিল সেইখানে তাদেরকে নির্যাতন করা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করা হয়েছিল। তো তিনি যেটি বলেছেন, দীর্ঘদিন ধরে তারা এই বিচারের দাবিটি বিচারের দাবিটি তারা জানিয়ে আসছিলেন। তো সেই আজকে দাবিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং যে শহীদদের পাবে। তো এই মুহূর্তে আমরা আরো গভীরভাবে এটি
বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে অন্যান্য মামলা পরিচালনা করার ক্ষেত্রে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো। কিন্তু আমরা প্রসিকিউশন মনে করি যে বিলম্ব হলেও রায়ের মধ্য দিয়ে বিচার প্রার্থী মানুষ, ভুক্তভোগী মানুষ, শহীদ পরিবার তারা ন্যায় বিচার পেয়েছে। আসামি পক্ষ বলছে তারা আপিল করবে এবং আপিল বিভাগে গেলে এইসব যে অভিযোগ আছে সেগুলো আর আসলে এই রায়টি আসলে থাকবে। আমরা কালকে থেকে আমরা শুনছি আসামি পক্ষ বলছে যে যখন আমরা বলি যে সন্দেহাতীতভাবে তার বিরুদ্ধে গণহত্যা প্রমাণিত হয়েছে, আসামি পক্ষ থেকে বলা হয় যে আমরা যখন বলি প্রমাণিত হয়েছে এবং আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা করি, আসামি পক্ষ আপনাদেরই বলে যে বাংলা লিঙ্ক দামে তো আর ফাঁসির আদেশটি পাওয়া হলো না। আজকে ন্যায় বিচারের মধ্য দিয়ে টেলিটক ফর্মে প্রমাণিত হয়েছে বাংলা লিঙ্ক দামে নয়, সকল সন্দেহের ঊর্ধ্বে সক্ষম হয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে টেলিটকের ফর্মেই মৌলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ হয়েছে বাংলা লিগ ফর্মের বায়বীয় ফর্মে। মালুম ভাই, আপনারা দীর্ঘদিন ধরে যেটি বলছেন জামাতে ইসলামের বিচার করার জন্য, তো এই যে এই বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে এবং জামাত সম্বন্ধে আদালত কিছু পর্যবেক্ষণ দিচ্ছেন, যেমন আজকে আদালত বলেছেন যে আল বদর একটি ক্রিমিনাল অর্গানাইজেশন, তো ওই বিচারটা করার ক্ষেত্রে এইগুলি কি সহায়ক হবে কিনা? অবশ্যই এই বিচারটি সহায়তা হবে এবং আপনি দেখবেন যে আমরা এখানে আজকে 10ম মামলার রায় হলো। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু শুরুতেই দেখবেন প্রতিটি মামলাতে ওই জামাতে ইসলাম, সেটাকে ক্রিমিনাল অর্গানাইজেশন, তার ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘ ক্রিমিনাল অর্গানাইজেশন, তার বদর বাহিনী, রাজাকার বাহিনী, আলসালস বাহিনী এবং তার শান্তি কমিটি, এই প্রত্যেকটিকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে অর্গানাইজেশন হিসেবে আমরা প্রতিষ্ঠা দিয়ে আসছি এবং মাননীয় ট্রাইব্যুনাল মামলাতেই এগুলো ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবেই তাতে রায়ে তাদের সেই মন্তব্যের প্রতিফলন রয়েছে, রায়ে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে ঘোষিত হয়েছে। জামাত ইসলামের বিচারের বিষয়ে আপনারা মিডিয়াতে মাধ্যমে দেশবাসী এবং আমরা অবগত হয়েছি যে সেখানে আইনগত এই আইনগত সংশোধনী হয়ে গেলেই আমরা শুধু জামাত ইসলাম না, জামাত ইসলাম মুখপাত্র সংবাদ সহ আমরা সেই বিচার দিয়ে অগ্রসর হতে পারবো। ধন্যবাদ। তো দর্শক, আপনারা শুনছিলেন যে ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের মধ্যে অন্যতম জিয়াদ আল মালুম, তিনি তার প্রতিক্রিয়া, তিনি যে বিষয়টি বলেছেন যে জামাতকে ঢুকবে তো রিক্সা না এলে ঢুকতে পারতেছি। সামনে যাবো কিভাবে? মিছিলের পিছনে পড়ে গেছি। অন্যতম হচ্ছে মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল। তো জালাল ভাই, আজকে যে রায়টি আসলো, আপনি তো এই মামলায় নিজামের বিরুদ্ধে সাক্ষ্যও দিয়েছিলেন, তো সাক্ষ্যের পরে আজকে রায় আসার পরে আপনার প্রতিক্রিয়া যদি একটু বলেন। আমি আমাদের দেশ স্বাধীন হওয়ার দিন যে হাসিটা দিয়েছিলাম, আজকে সেই হাসিটাই দিলাম। দম্ভ করে বলেছিল বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নাই। আজকে 43 বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল করেছে এবং যে রায়টা দিল, এই রায়ের প্রত্যাশাটা আমাদের ছিল এবং সেটা আজকে সাফল্য অর্জন করলো। আমরা মুক্তিযুদ্ধ 71-এ যা পারি নাই, আজকে রায়ের মাধ্যমে আমি অভিভূত। আমি মনে করি খুব দ্রুত এই কুখ্যাত আলবদর কমান্ডার নিজামীকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে তার দেহটাকে যেন বাংলা মাটির থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আর আমার সাথে যারা ছিল, শহীদ বদি, রুমি, জুয়েল, এই নিজামী তাদেরকে হত্যা করেছিল, হত্যা করার হুকুম দিয়েছিল এবং লাশগুলো সরিয়ে ফেলে গুম করার কথা বলেছিল। আজকে তাদের লাশ পায় নাই এই কুখ্যাত আলবদর নিজামীর হত্যাকাণ্ডের জন্য। সেই অর্ডার দিয়েছিল। আজকে এই রায়ে আমি খুবই আনন্দিত, আমার মুক্তিযোদ্ধারাও আনন্দিত। দেশ কলঙ্ক মুক্ত হয়ে যাবে যদি দ্রুত কার্যকারিতা করতে পারি। জি, ধন্যবাদ। চলছে লড়াই
এই মাত্র খবর এলো নিজামীর ফাঁসি হলো নিজামীর ফাঁসি হলো এই মাত্র খবর এলো নিজামীর ফাঁসি হলো নিজামীর ফাঁসি হলো এই মাত্র খবর এলো ফাঁসি 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 চাই নিজামীর ফাঁসি চাই নিজামীর ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই নিজামীর ফাঁসি চাই নিজামীর ফাঁসি চাই ফাঁসি 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 চাই জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সকলে নিজামুদ্দিন শেখ মুজিব বাংলাদেশ সকলে জনতা জয় জনতা জনতার সংগ্রাম চলছে চলবে মুক্তিযুদ্ধের সংগ্রাম চলছে আস্তে আস্তে দাও। আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই মুহূর্তে বাংলাদেশ জামাত শিবির বন্দুক যাবে ঘুরা 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 জামাত শিবির রাজাকার এই মুহূর্তে আস্তে রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ভয় নাই শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার ভয় নাই মিডিল দাও রিক্সা লাগে মিডিল না কিন্তু যাবে না। আগুন জ্বালো চলো 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 আগুন জ্বালো আগুন জ্বালো আমাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শিবিরের জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জাহিদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও নিজামীর আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই মাত্র খবর এলো নিজামীর ফাঁসি হলো নিজামীর ফাঁসি হলো এই মাত্র খবর এলো এই মাত্র খবর এলো নিজামীর দেখেন, একটা কবিতার লাইন মনে পড়ে। সেই কবিতার লাইনটা হচ্ছে, তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ। রায়ের বাজার বধ্যভূমির ছবি দিয়ে এই কবিতার লাইনটা লিখেছিল প্রজন্ম ৭১, আজকে থেকে ১৫-২০ বছর আগে। এই লাইন কেন লিখেছিল? যে শহীদদের কথা বাংলাদেশ হয়তো আর কখনো বলবে না। আজকে এই আদালতে এই রায়ের মধ্যে ৩০ লক্ষ শহীদের কথাই বলা হয়েছে। তারা যে কথা বলতে চেয়েছিলেন সেই কথাই বলা হয়েছে। কিভাবে শিক্ষা ধর্মকে ব্যবহার করে ৭১-এ তরুণদেরকে যুবকদেরকে দেশের বিরুদ্ধে এবং গণহত্যার মতো একটি জঘন্য নৃশংস কাজে নিয়োজিত করেছিল এই মাওলানা মতিউর রহমান নিজামীর মতো কুখ্যাত লোকজন, সেই কথাই বিশ্লেষিত হয়েছে। বিশ্লেষিত হয়েছে যে তারা মুক্তিযোদ্ধাদের কখনো মানুষ বলেনি, তারা মুক্তিযোদ্ধাদেরকে ভারতের চর বলেছে, দুষ্কৃতিকারী বলেছে, বিভ্রান্তকারী বলেছে, মানুষ শব্দটি উচ্চারণ করেনি। এমনকি যে এই রায়ের মধ্যে যে বিষয় উঠে এসেছে যে এই মতিউর রহমান নিজামী সে স্বাধীন বাংলাদেশে মন্ত্রী হওয়ার ফলে আমাদের মুক্তিযুদ্ধ অপমানিত হয়েছিল, সে মন্ত্রী হওয়ার ফলে ৩০ লক্ষ শহীদ অপমানিত হয়েছিল, সে মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে আমাদের লাখো বীরাঙ্গনা মায়েরা অপমানিত হয়েছিল। স্বাধীনতার ৪৪ বছরের মাথায় আমরা মনে করি এ জাতির যে দায় ছিল লাখো শহীদের প্রতি, যে দায় ছিল আমাদের বীরাঙ্গনা মায়েদের প্রতি, যে কৃতজ্ঞতা উচ্চারণ করতে চাই আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি, সব কিছুই যেন একসঙ্গে হয়ে যায় যখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করছি আইনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক একটি রাষ্ট্রে, মানবিক একটি রাষ্ট্রে। মুক্তিযুদ্ধের পরে আমি মনে করি যে বাঙালি জাতি, এই দেশের মানুষ সবচেয়ে বেশি মাথা উঁচু করে চলবার এই আয়োজন হয়েছে। আজ বারবার মনে পড়ছে শহীদ জননী জাহানারা ইমামের কথা, কারণ এই রায়ে তার সন্তান রুমির কথা উল্লেখ হয়েছে বদির কথা, জুয়েলের কথা উল্লেখ হয়েছে, আমাদের 14ই ডিসেম্বর যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই সূর্য সন্তানদের কথা। আমরা মনে করি যে এই রায় বিশ্লেষণের মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের মধ্যে দিয়ে যে প্রাণ শক্তি পাবে, সে প্রাণ শক্তি দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে এখানে আছেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী মানবতাবাদী অপরাধের আব্দুল খান। খান ভাই, আপনারা দীর্ঘদিন ধরে তদন্ত করেছেন, তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আপা, যে বিষয়টা আমরা এতক্ষণ দেখলাম, আমাদের রিপোর্টার আমাদেরকে বলছিলেন যে 2012 সালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং বিচারের কাজ শুরু করে। তো আজকে আমরা শুনলাম যে 16টি অভিযোগের মধ্যে 4টি অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণিত হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে এই যে রায়টি আমরা পেলাম, রায়টি দেওয়া হয়েছে। আর 4টি অভিযোগ সেটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বা খালাস দেওয়া হয়েছে আমরা জেনেছি। তো এখন এই যে 4টি অভিযোগ প্রমাণিত হয়েছে সন্দেহের ঊর্ধ্বে থেকে, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা কি মনে করছেন? একের অধিক 4, একটি অভিযোগের জন্য আমাদের কিন্তু এখনো জেলখানাতে হাজার হাজার অপরাধী নিরাপরাধী প্রমাণহীনভাবে কিন্তু এখন আছেন। সেখানে 30 লক্ষ হত্যাকারীর যিনি সংগঠক এবং যিনি ঘটিয়েছেন, যার নেতৃত্বে ছিল, সেই 30 লক্ষ হত্যাকারীর অপরাধীকে একটি অপরাধী তো যথেষ্ট, সেখানে 4টি অপরাধ প্রমাণিত হয়েছে। এর জন্য আমরা ফাঁসির দাবি জানিয়েছি, ফাঁসির রায় হয়েছে। আমার মনে হয়, আমি বারবার বলছি জাতির পক্ষ থেকে, এটা একটি জাতীয় অর্জন। আজকের যে সাফল্য সেটা হচ্ছে জাতীয়, কোন দলের বা ব্যক্তির নয়। তো সেখানে আমি মনে করি এই বিষয়টাকে খুব অত্যন্ত সমুচিত বিচার হয়েছে এবং সেই সাথে যারা এই বিচারের নেতৃত্ব দিয়েছেন, যারা রায়ের সাথে ছিলেন, আইনজীবীদের মধ্যে আমাদের একটি অত্যন্ত প্রিয়জন ব্যারিস্টার তুরিন আফরোজ, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কৃতজ্ঞতা জানাতে চাই। সকল যুদ্ধ যারা শহীদ যারা আছেন, যারা শহীদ জননী পরিবার, শহীদ পরিবার এবং বীরাঙ্গনা নারী এবং নারী সমাজের পক্ষ থেকে আমি ব্যারিস্টার তুরিন আফরোজকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত ন্যায়ের সাথে এই বিচারের সাথে বিচার পরিচালনার দায়ে ছিলেন। তুরিন আফরোজ কিন্তু বললেন তখন যে নিজামীকে আজকে যে রায়টা দেওয়া হয়েছে, যে নিজামীকে ইসলামী চিন্তাবিদ হিসেবে কিন্তু বিবেচনায় রেখে এই রায়টা দেওয়া হয়নি। আমরা যতটুকু জানলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে তাকে সরাসরি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং এই অপরাধের নেতৃত্ব সে দিয়েছে সরাসরি প্রত্যক্ষভাবে। তো সেই বিষয়গুলো বিবেচনায় রেখে আজকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এই বিচারের রায়টি ঘোষণা করেছে এবং 2012 সাল থেকে আজকে পর্যন্ত তিনবার রায় গঠনের যথেষ্ট সময় সুযোগ তাকে দেওয়া হয়েছে এবং আমার মনে হয় 44 বছর তারা বেঁচে গেছে। বাঙালি এক হচ্ছে কিন্তু অত্যন্ত শান্ত। হ্যাঁ, মতিউর রহমান নিজামীর বাড়িও সবার চেনা। এত অপরাধ সংগঠিত হচ্ছে কিন্তু ওইভাবে কিন্তু তাকে কিন্তু আক্রমণ করা হয়নি। তার জন্য বিচারের অপেক্ষা করেছি আমরা। তো আমাদের এই রায় যাতে খুব তাড়াতাড়ি, যত শীঘ্র সম্ভব এটা কার্যকরী করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কাছে আমাদের জাতির পক্ষ থেকে আহ্বান জানাবো যেন এই বিচারটি খুব দ্রুতলয়ে এটা সংগঠিত হয়। আপনার নিজামীর আইনজীবী কিন্তু তখন দাবি করছিলেন যে 71-এর সেপ্টেম্বর মাস থেকে মতিউর রহমান নিজামী তিনি যে ইসলামী ছাত্র সংঘের কথা বলা হচ্ছিল যে তিনি সেখানে সেই সংঘের সঙ্গে জড়িত ছিলেন না, তিনি পদত্যাগ করে আসছেন বা সরে আসছেন। তো এই বিষয়গুলো কি আপনারা তখন দেখেননি? 71-এর অপরাধ যে ঘটিয়েছে সে পরবর্তীতে যেখান থেকে সেখানে যাক, সেটা আমাদের বিচার্য না। আমাদের দেখার বিচার 71-এ তার কর্মকাণ্ড কি ছিল, এই বিচারটি তো সেটাকে নিয়ে ঘিরে। তিনি ছাত্র সংঘে ছিলেন কি ছিলেন না, পরবর্তীতে আমরাও তো কত জায়গায় চাকরি করেছি, কত জায়গায় করিনি, কত জায়গাতে সেরকম মানুষের জীবনের পরিবর্তন হতে পারে। সেখানে আমাদের সেটা দেখারও বিষয় না যে ওই জায়গাটা পরবর্তী অপরাধ একটাই হয়েছে, তিনি মন্ত্রিত্ব করেছেন, তাকে মন্ত্রিত্ব করেছেন, মন্ত্রিত্বে যারা দায়ভার দিয়েছেন তার প্রতি তাদেরও বিচার আমরা দাবি করছি। এটা পরে আসবে, কিন্তু তাদের বিচার আমরা দাবি করব। আমরা একটু সেই আগের প্রসঙ্গে যাই। আমরা যেটা বলছিলাম তখন যে 71-এর মুক্তিযুদ্ধের সময় যতগুলো বাহিনী ছিল, রাজাকার, আলবদর, আল শামস থেকে শুরু করে, আমরা তো যুদ্ধের সময়কার তাদের কার্যকলাপগুলো শুনলাম। তো 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়টাতে কিংবা মুক্তিযুদ্ধের সময়ে তারা যে নির্দেশনাগুলো দিতেন, সেই নির্দেশনাগুলো কোত্থেকে নিয়ন্ত্রণ করা হতো কেন্দ্রীয়ভাবে, সেটা কেন্দ্রটা কোথায় ছিল বা আপনারা কি দেখেছেন তখন? খুব তাড়াতাড়ি তো বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করার মধ্যে দিয়ে তারা আত্মপ্রকাশ করলো। 2-3 বছর তারা ধৈর্য ধরেছিল, একটু সংগঠিত হচ্ছিল। এইসব পরাজিত শত্রুরা এই দেশটাকে দখল করে পরবর্তীতে বহুদিন জিয়া সহ পরবর্তী যারা আছে তারা কেউই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সরকার আসেননি। মুক্তিযুদ্ধের সরকার বিগত 10 বছর
একবার আগে এসছেন, তারপরে বিগত 2008 সালে এসছেন, তারপরে আবার এবার হতেন। সর্বসাকুল্যে 11 বছর, 11 বছরে একটি দেশকে নির্মাণ করা, এত বড় বিধ্বস্ত স্বাধীনতা পরবর্তী তো দেশ বিধ্বস্ত হয়েছে খণ্ড খণ্ডভাবে। যখন যেভাবে শত্রুপক্ষ পেরেছে, প্রত্যেকটা আরো অনেক মানুষকে শহীদ করেছে। বড় বড় আমাদের একদম স্বাধীনতার স্থপতি যারা, যুদ্ধ 9 মাসের যুদ্ধকে যারা, দেশকে যারা বাঁচিয়ে রেখেছিলেন, তাদেরকে জেল হত্যার মাধ্যমে নৃশংসভাবে হত্যা করেছে। তো এসব তো ভুলে যাব না, এবং এগুলোই তাদের পরবর্তী কর্ম ছিল। তো মতিউর রহমান নিজামী সহ যারা পরিকল্পনাগুলো করতেন, বা আমরা যদি এই 4 নেতা হত্যাকাণ্ডের কথায় আসি, আপনি যেটা বলছিলেন এখন, তো এই পরিকল্পনাগুলো কাদেরকে নিয়ে করতেন, কিংবা কারা তখন ইন্ধন দিত, কিংবা সরাসরি তাদেরকে সহায়তা করত, বা তারাই কিনা? আমাদের স্বল্প ধারণায় যেটা স্বাভাবিক ভাবি যে এটা হাত, এটা হাতের আঙ্গুল, বাচ্চাদের যেমন শেখানো হয়, তো আমরা সেভাবে যারা আমরা বুঝতে পারি, সেটার জন্য পাকিস্তানের ISI একটা বিরাট একটা সমর্থন ছিল, এবং তারাই ওখানে, এটা প্রমাণ হয়েছে, কারণ কাদের মোল্লার ফাঁসির পরে তারা ওখানে অনেক কিছু, তার মানে ফিউনারাল যাকে বলে মরণ সভা করেছেন, তারা নানাভাবে তারা এই শোক প্রকাশ করেছেন, পার্লামেন্টে শোক জ্ঞাপন করেছেন। তাতে বোঝা যায় পাকিস্তান এই দুর্লভ নিরীহ বাঙালিকে তারা একত্র করে যেভাবে আমাদের প্রতি মানে শোষণ ঘটিয়েছিলেন ব্রিটিশের পরে, তারপরে তারাই করেছেন এসব নির্ধারক এবং নীতি নির্ধারক। এখনো আপনারা যদি আরেকটু খোঁজ করে, নিশ্চয়ই খোঁজ আমার চেয়ে অনেক বেশি জানবে যারা গবেষক, পাকিস্তানের একটা বিরাট সড়ক আছে, একটা নীরব সাইলেন্ট একটা সড়ক আছে, যেই সড়কে তাদের আনাগোনা হয়, যেই সড়কে তাদের বিভিন্ন অস্ত্র এদেশে আসে এবং এদেশেই ট্রেনিং হচ্ছে। চিটাগাংয়ের কোনো অঞ্চলে বা বিভিন্ন জায়গায়, বগুড়ার কোনো অঞ্চলে বা সুন্দরবনের মধ্যে কোথাও এরকমভাবে এরা আত্মগোপন করে এখনও এরা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি যে এদেরকে, জামাত শিবির অবশ্যই এটা বন্ধ হওয়ার একটা আইনেও এসে পড়ে, যেখানে এতগুলি যুদ্ধ অপরাধী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন নিজেদের মতো যারা যারা, বোধহয় এর মধ্যে আরেকজন আব্দুল আলিম বোধহয় নিজেও, হ্যাঁ উনি ইয়ে করেছেন, আর তারা প্রমাণ করেছেন যে তারা কোনো দলের সংগঠক হতে পারে না, আপনি যেটা অপরাধের কোনো বলছিলেন সংগঠন নাই। হ্যাঁ, যেটা আপনি বললেন যে ISI এর একটা যোগসূত্র এবং তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা BBC বাংলার একটা প্রতিবেদনে আমরা দেখেছি যে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো কিন্তু দাবি করেছে, সেটা BBC বাংলার উদ্ধৃতি দিয়ে বলছে, যে তারা জানিয়েছে যে ISI এর সঙ্গে জামায়াত ইসলামের একটা সম্পর্ক এখনো আছে, এবং তারা আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে জঙ্গি সম্পৃক্ততার কথা বলছে, সেখানেও কিন্তু জামায়াত ইসলামের সম্পৃক্ততার কথা কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং BBC বাংলা সে বরাত দিয়ে কিন্তু আমাদেরকে আমরা দেখেছি আর কি এই বিষয়গুলো। তো আবার যাচ্ছি যে 71 পরবর্তী মুক্তিযুদ্ধের কথা তো আমরা জানলাম, তো আজকে এই যে রায়টি আপনারা পেলেন, তো আপনারা কি মনে করছেন যে গত 43 বছর যাবত বাংলাদেশের মানুষ যেই রায়ের অপেক্ষায় ছিল সেটা বাস্তবায়ন হচ্ছে বা হয়েছে? আমি অবশ্যই মনে করছি, এবং আসলেও আমার মনে দোদুল্যমান ছিল যে আজকের রায়টিও বোধহয় কোনো রকম টালবাহানায় চলে যাবে, কিন্তু সেটা যে না গিয়ে মাননীয় ট্রাইব্যুনাল প্রমাণ করেছেন যে তারা ঠিকই ন্যায়ের দণ্ড হাতে রেখেছেন, আমাদের একটু ক্ষীণ আশার উদ্রেক করেছেন, আমরা অভিশাপ মুক্ত হলাম। আমরা একটু পরে আবার আলোচনায় যাচ্ছি। দর্শক, গুলশানে এই মুহূর্তে আইনমন্ত্রী তিনি তার নিজ বাসভবনে ব্রিফিং করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বললেন যে 16 নম্বর অভিযোগটাকে যদি কেন্দ্র করে ধরা হয়, যে শুধুমাত্র বুদ্ধিজীবী হত্যাকে কেন্দ্র করে যদি তার এটা রায় ঘোষণা করা হয়, এই বিষয়টা এটাও তো প্রমাণিত হয়েছে, বুদ্ধিজীবী হত্যাকারী হিসেবে তিনি একজন মূল নির্দেশক, তাহলে তো তার ফাঁসি নিশ্চিত। এখানে কোনো নিরপেক্ষতা অনিরপেক্ষতার কোনো প্রশ্ন আসে না, প্রশ্ন এখন কবে কার্যকরী হবে, একটাই ব্যাপার। মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এবং শহীদ পরিবার, আমি শ্যামলী দিকে চিনি, শ্যামলী হোসেন চৌধুরী, শমিকা স্যার সহ আরো অনেকে, আরো অন্য ডক্টর রাব্বি, হ্যাঁ, তাদেরকে যেভাবে পড়ে থাকতে দেখা গেছে চোখ মুখ বাঁধা,
সেই অপরাধটা চিন্তা আপনি কি বিচার করবেন এটা বলে তো? মৃত্যুর উপরে যদি আর কোনো বিচার থাকতো তাহলে আমি সেটাও কামনা করি যে মৃত্যু করে তার কি গে, তবে সেটা তো আমরা যেতে পারি না। আমরা একটা মানুষ, আমরা আমাদের এমনি মানবিক যে চেতনা সেটা কিন্তু অনেকখানি খর্ব হয়েছে এদেরকে বিষোদ্গার করে করে। হ্যাঁ, তো আপা আজকে আমাদেরকে সময় দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনীর সঙ্গে। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।